নির্বাচনের এলাকায় একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে এই ধরনের আঘাত করা বা তাকে হত্যা ষড়যন্ত্র করা মানে কিন্তু তার পপুলারিটি বাড়ায় নিয়ে যাওয়া, এবং যারা এটা করছে তার বিরোধী যারা আছে তারা সবাই অ্যাকচুয়ালি নিচে নেমে যায়, তখন সেই ক্যালকুলেশনও আসে না। দেন আসে আপনি যে টেলিগ্রাফ কনভারসেশনটা আমরা শুনলাম, এটা কিন্তু 9ই ডিসেম্বর, আজকে থেকে 3 দিন আগের। তো সেটা আওয়ামী লীগের লোকজন আপাত দৃষ্টিতে তারা করেছে, এবং দেখেন আমরা বাইনাও যতটুকু এখনো 100% সমর্থিত না, এখানে পুলিশ থেকে যে আইডেন্টিফিকেশন আসছে যারা এটার সাথে জড়িত ছিল, যে দুইজন, তারা দুইজনই হচ্ছে ছাত্রলীগের নেতা অথবা কর্মী, দুইটা এলাকার। তো তারা যেভাবে বলছে, যেভাবে এই জিনিসটা চায় তারা করতে, এই জিনিসটা একটা প্ল্যানের মধ্যে আছে। ঢাকা এবং চট্টগ্রামে তারা এই ধরনের জিনিসগুলো, অনেকগুলো জিনিস করবে। এখন সেই হিসাবে জিনিসটা কিছুটা মিলে যায়। আবার আমরা যদি আরেকটু চিন্তা করি যে আমরা তো গত 1 বছর ধরে দেখে আসছি যে আওয়ামী লীগ বলে যে তারা নির্বাচন চায়, নির্বাচন বিঘ্নিত হোক, এই ধরনের কিছু চায় না। তো তার মানে জিনিসটা কি, মানে এইটা তো যারা করছে তারা জানে যে এই ধরনের নির্বাচনের সময় এই ধরনের নাশকতা, সন্ত্রাসী হামলা, প্রাণঘাতী হামলা, এই জিনিসগুলা নির্বাচনকে বানচাল করার বা নির্বাচনকে পিছায় দেওয়ার একটা কাজ হইতে পারে, সেই দিকে যাইতে পারে। তো আওয়ামী লীগ তো সেই জায়গায় হাঁটবে না, কারণ আমরা তো শুনছি তারা নির্বাচন চায়। না, কিন্তু সুমন ভাই এখানে একটু যে জায়গাটা আছে, ধরুন আওয়ামী লীগ কিন্তু তাদেরকে সহ নির্বাচন চায়, মানে ইনক্লুসিভ নির্বাচন চায়। তো আওয়ামী লীগের মনে কিন্তু এই ভয়টাও আছে যে একবার যদি নির্বাচন হয়ে যায়, একটা রাজনৈতিক সরকার যদি চলে আসে ক্ষমতায়, তাহলে তাদের ফিরে আসার পথ আরো কঠিন হয়ে যাবে, এমন একটা ভাবনা আছে। কিন্তু জি, আমি এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে আসছিলাম যে আমরা এতদিন শুনে আসছি, বাট এখন কিন্তু সিনারিও ইজ লিটল ডিফারেন্ট। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যে নির্বাচনটা চাচ্ছে বা যেটার কথা বলে, এইটা সে কল্পনা করে নাই। সেখানে তার অংশগ্রহণের একটা সে সুযোগ চাচ্ছিল, সেই সুযোগ অনুযায়ী সেটা তো এখন সে দেখতেছে না। তার মানে আওয়ামী লীগও কিন্তু এই পর্যায়ে যায় যে সে নির্বাচনটা বানচাল করার জন্য বা প্রার্থীর উপরে হামলা করার জন্য সে চেষ্টা করতে পারে। সেখানে তার মানে আমি 50% আওয়ামী লীগকে বা তার সংশ্লিষ্টতা আনতে পারি। এর বাদে 100% অ্যাকচুয়ালি কাকে আনতে পারি, যারা অ্যাকচুয়ালি এখানে এক ঢিলে 2 বা 3 পাখি মারতেছে, সেটা আমি আনবো। আমরা জানি একটা অংশ আছে দেশের ভিতরে কাজ করতেছে, যাকে অনেক সময় অনেকে ডিপ স্টেট বলে, মানে হয় সরকার বা প্রশাসনের ভিতরে একটা প্রশাসন, যারা চায় যে এখন নির্বাচন হবে না। 2 নাম্বার, তারা চাচ্ছে যে না, দেশে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হোক এখন, যে পরিবেশের ধোয়া তুলে তারা বলতে পারবে দেশে নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নাই। এখন এটা তারা কিভাবে চাচ্ছে দেখেন, এই যে আজকে ওসমান হাদির উপরে যে আক্রমণটা হলো, সেটাতে হচ্ছে কি, এক হচ্ছে নির্বাচন আইন শৃঙ্খলার পয়েন্ট অফ ভিউতে নির্বাচন অনুষ্ঠান করার জন্য এখনো দেশ পুরোপুরি তৈরি না, সেই জিনিসটা এস্টাবলিশ করা। 2 নাম্বার জিনিস হচ্ছে একই সাথে যারা আপনি বলছেন জুলাই বিপ্লব, সেই সময় এবং পরবর্তীতে জুলাই বিপ্লবের অনেক সোচ্চার কণ্ঠ কিন্তু বিড়ালের কণ্ঠ হয়ে গেছে। হাদি সেই জায়গায় ছিল না। হাদি কিন্তু সবসময় সোচ্চার কণ্ঠ ছিল, আছে এখনো। তো সেই ধরনের কণ্ঠগুলাকে একটা হামলা করে বাকিদেরকে বুঝানো যে জুলাই বিপ্লবের সাথে যারা আছো তারা সাবধানে থাকো। 3 নাম্বার দেখেন জিনিসটা, এই যে আমরা জনাব তারেক রহমানের দেশে ফেরা এবং সেই ক্ষেত্রে তার উপরে প্রাণনাশের যে শঙ্কাটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা শুনছিলাম, সেই জিনিসটা কিন্তু এর মাধ্যমে ভ্যালিডেট হয়ে গেল। মানে কি, এখন যারা অ্যাকচুয়ালি তার উপর যদি প্রাণনাশের হুমকি থাকে, যারা সেটা আইদার তার কাছে বলছে যে তো তুমি আসলে পরে কিন্তু মারা পড়বা, অথবা তারা মনে মনে পরিকল্পনা করছে, সেই জিনিসটা কিন্তু তারা এখন একটা আজান দিয়ে জানাই দিল যে দেখো হাদিরে ফেলে দিছি, তুমি আসলে তোমার পরিণতি একই রকম হবে। তো এটা যারা করতে চাচ্ছে, আপনারা জানেন একটা আমাদের ধারণা আছে যে আমাদের মধ্যে যে অস্থিরতা, আশঙ্কা, সেগুলা আমরা আশা করছিলাম যে জনাব তারেক রহমান যদি বাংলাদেশে আসেন সেই আশঙ্কা অনেকটাই কেটে যাবে, দেশ নির্বাচনের দিকে হাঁটবে, এই জায়গাগুলা। সুতরাং যারা নির্বাচনটা চায় না এখন হোক,
যারা চায় নির্বাচন যদি হয়ও সেক্ষেত্রে আমাদের জুলাই বিপ্লবের যারা অগ্রসৈনিক তারা যাতে নির্বাচনের টিকেটে না থাকে সেইটা, এবং একই সাথে একটা মেসেজ দেওয়া যে তারেক রহমান আপনি আসবেন না, যদি আসার সাহস করেন আমরা আপনাকে আঘাত করার সক্ষমতা রাখি। এই কারণে যদি কেউ করে সেটা তো বিএনপি করবে না, সেটা জামাত করবে না, কিছুটা অংশ আছে আওয়ামী লীগের, আর 100% হচ্ছে আমাদের দেশের ভিতরে আমরা যাদেরকে বলি ডিপ স্টেট, তাদের করার সম্ভাবনা আছে, এবং এই ক্ষেত্রে তারা এই 3টা গোল অ্যাচিভ করার চেষ্টা করছে, সেটা হচ্ছে আমার ধারণা। এখন এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত না উচিত সেটা আমরা পরে আলোচনা করতে পারি। ধরেন সুমন ভাই, ধরেন আমি যদি বলি যে আওয়ামী লীগ কিন্তু ধরেন 5ই আগস্টের পরে হাসিনা সহ সবাই কিন্তু ক্রমাগত থ্রেট করে গেছে, ক্রমাগত। তারপরে ওসমান হাদি গত কয়েকদিন ধরে কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানাচ্ছে যে তাকে কিভাবে থ্রেট করা হচ্ছে। এবং সর্বশেষ এই যে টেলিগ্রামের যে অডিওটা আমি শোনালাম 9 তারিখের, যে এরকম একটা সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে এরকম একটা ঘটনা তারা চেষ্টা করবে, 11 তারিখ থেকে তারা আরো অ্যাকশনে যাবে, কঠিন অ্যাকশনে নামতেছে। তো আমাদের ধরেন ডিজিএফআই আছে, এনএসআই আছে, ডিবি আছে, এসবি আছে, এদের কাজটা কি? মানে এরকম একটা থ্রেটের কথা যখন আসে তখন তার নেটওয়ার্ক কি কাজ করে না? মানে নাকি তারা নেপথ্যে এইসব ঘটনার সঙ্গে যুক্ত? মানে আপনি জানেন যে আমরা কিন্তু ইউনূসের এই গত 15-16 মাসে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে আমরা দেখি নাই। আওয়ামী লীগের মানে যারা সন্ত্রাসের একদম তালিকাবদ্ধ সন্ত্রাসী তাদেরকেও অ্যারেস্ট হয়নি, সে পরিমাণ অস্ত্র উদ্ধারও কিছু হয় নাই। এই ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে সেনাবাহিনী মাঠে, তারপরেও আমরা কিছু দেখি নাই। কিছু মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজন আমরা গ্রেপ্তার দেখেছি। তো সেই জায়গাটা এই ব্যর্থতা কার? মানে এত গোয়েন্দা সংস্থা পুষে আমার লাভটা কি যদি আমরা এগুলো খবরই যদি না পাই? জি, গোয়েন্দা সংস্থার জায়গায় আমি আসছি, তার আগে আমি বলছি যে ধরেন 9 তারিখের অডিও এবং তার আগে থেকে অবশ্যই আপনি বলছিলেন হাসিনা নিজে থেকে, হাসিনার মানে ওবায়দুল কাদের, দেন হাসান মাহমুদ, দেন বেনজির, পুলিশের জাজ, আমরা জানি পুলিশ এখনো অনেকাংশেই পুলিশের ভিতরে যারা আছে তারা বেনজিরের দ্বারা নিয়ন্ত্রিত, বা বেনজিরের কথা শুনতে তাদের অনেক ভালো লাগে। তো সেই পরিস্থিতিটা তো আমরা অনেকদিন ধরে দেখে আসছি। সেই জায়গায় আমি যদি স্পেসিফিক্যালি 9 ডিসেম্বরের সেই অডিও থেকে শুরু করি, সেইখান থেকে শুরু করলে জিনিসটা মূলত প্রশাসন এবং পুলিশের উপর বর্তায় যে ইমিডিয়েটলি একটা অ্যাকশন নেবার জন্য। এটা তার এখন গোয়েন্দা তথ্যের জায়গায় নাই, এটা এখন একটা ভিজিবল থ্রেট হয়ে আসছে, সুতরাং পুলিশকে অ্যাক্টিভ হতে হবে। এখন আমি যদি সরকার হিসাবে জুলাই বিপ্লবকে মনে করি, ধারণ করি মনে যদি আমাদের সরকার প্রধান প্রফেসর ইউনূস উনি নিজে থেকেই বলেছেন যে এরাই আমাকে এই জায়গায় বসাইছে, মানে ইভেন সরকারকেই বসাইছে তারা, তাহলে তাদের নিরাপত্তা প্রতি মুহূর্তে যেখানে ভারত থেকে, হাসিনা থেকে, আওয়ামী লীগ থেকে সেখানে থ্রেট আসছে, সেই জায়গায় তাদের নিরাপত্তা জিনিসটা নিশ্চিত করা, ওই আমি শুধু 2-3 জনকে আমি এপিসি পাঠিয়ে সবসময় প্রোটেকশন দিব তা না। যারা কোনো পার্টির ভিতরে না গিয়ে নিজ থেকে নিজ দায়িত্বে এই সংগ্রামটা জারি রাখছেন, তাদের প্রতিজনের নিরাপত্তার দায়িত্ব পুলিশের মাধ্যমে, পুলিশের ভিতরে যে গোয়েন্দা সংস্থা আছে তাদের মাধ্যমে নিশ্চিত করাটাও সরকারের দায়িত্ব। এবং এই 3 দিনে কোনো ভিজিবল এফোর্ট না নেয়া, জিনিসটাকে হালকাভাবে দেখা, উদাসীনতার পরিচয় দেওয়ার জন্য আমি অবশ্যই বর্তমান সরকারকে এবং পুলিশ প্রশাসনকে দায়ী করব। এখন আসি ভাই, আপনি গোয়েন্দা ব্যর্থতার যে জিনিসটাতে আনলেন, অবশ্যই এটা একটা ব্যর্থতা। এখন এখানে একটা জিনিস হয়তো আমি 2 জন পছন্দ করবে, 5 জন পছন্দ করবে না, বাট জিনিসটা হচ্ছে সত্য। আমি কাউকে খুশি করার জন্য না, সত্য বলার জন্য বলছি যে আমাদের গোয়েন্দা বাহিনী যারা গত 15 বছরে খুনি হাসিনা, পতিতা হাসিনার হাতে একটা দানব হয়ে উঠছিল, ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠছিল, যারা গুম খুন থেকে শুরু করে সমস্ত কিছু করত, এতই শক্তিশালী তারা ছিল, তাদেরকে ছোঁয়া যেত না। জুলাই বিপ্লবের পরে আমরা সেই খুনিটার চেহারাই কিন্তু মাথার মধ্যে রাখছি ভাই, বাট আমরা কি তার বিপরীতে, এখন প্রশ্ন আমাদের সবার উচিত, সেটা সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল থেকে শুরু করে আমি সবাইকে বলবো, আপনারা কি এমন কোনো পদক্ষেপ নিয়েছেন যাতে আমাদের এই গোয়েন্দা সংস্থা যারা হাসিনার সময় এই 15 বছরে খারাপ কাজ করছে,
তারা এখন আপনাদের অধীনে তো আছে, এই সরকারের অধীনে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই। আপনার কি তাদেরকে শক্তিশালী করা বা তাদেরকে অ্যাকচুয়ালি তারা যেভাবে কাজ করার ধরন আছে সেইভাবে কাজ করার জন্য তাদেরকে ফ্রিডম এবং সাহস দিয়েছেন? দেন নাই। আমি পরিষ্কারভাবে আপনাদের কাছে বলি, আপনারা প্রমাণ দেখান কতগুলা ডিজিএফআই এবং এনএসআই এর থ্রেট অ্যাসেসমেন্ট আপনারা নিয়েছেন, কতগুলা আপনারা মিটিং করেছেন। গেলে পরে আপনার ওই 3-0 আমি সেখানে পাবো, এর বেশি আর কোনো জিরোর উপরে উঠবে না। এখন দেখেন ভাই, গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করে, তাহলে বুঝবেন যে এখানে ব্যর্থতাটা কিভাবে হয়েছে। সেটা হচ্ছে আমার ভিতরে, আপনার ভিতরে, ভারতের ভিতরে, আওয়ামী লীগ বিএনপির ভিতরে, জঙ্গিদের ভিতরে, সন্ত্রাসীদের ভিতরে, সব জায়গায় কিন্তু তাদের লোক কন্ট্যাক্ট গুলা তারা এস্টাবলিশ করে। এই করার ফলে তারা হয় কি, ভিতরে ভিতরে আপডেট পাইতে থাকে প্রতিনিয়ত যে ঠিক আছে তারা কিভাবে চিন্তা করতেছে, তাদের কি এমন কোনো পরিকল্পনা আছে, তারা কি কোনো কিছুর জন্য সংগঠিত হচ্ছে। যখন সে আগাম একটা ধারণা পায় তখন তারা একটা পেন পিকচার ড্র করে, সেটা করে আগাম সরকারকে বলে যে দেখো আমাদের ধারণা মতে এই এই সংস্থা এই দেশের মদদে অথবা এই রাজনৈতিক দলের মদদে এমন একটা জিনিস করার চিন্তা করছে, এবং তাদের টার্গেট হচ্ছে কারা, এই এই লোকজন বা এই এই সরকারের সংস্থা। তখন সরকার তার অন্যান্য যে বাহিনী, পুলিশ আছে, এসবি আছে, ডিবি আছে, তাদের মাধ্যমে সেই থ্রেট গুলাকে কাউন্টার করে বা মিনিমাইজ করে। এখন যে সমস্যাটা হলো, আপনি আজকে ডিজিএফআই, ডিজি বা এনএসআই, ডিজির সাথে কথা বলেন, তারা একটা কথাই বলবে, অবশ্যই সেটা কথাটা তাদের জাস্টিফাই করতে হবে যে তাদের ভয় কি, তারা যদি এখন ওই সমস্ত নেটওয়ার্ক গুলা চালু রাখে, ইভেন ইন্ডিয়ার ভিতরে তাদেরকে কথা বলতে হয়, তখন আমি আপনি আবার বলবো যে তুমি ইন্ডিয়ার সাথে কিসের জন্য যোগাযোগ রাখছো, তোমার সাথে জঙ্গি সংগঠনের যোগাযোগ কি। আমাদেরকে এই সাইকি থেকে বের হয়ে আসতে হবে। ভারত চায় তিনটা জিনিস, আমি আগে বলছি, আমাদের ইসলামী এবং জাতীয়বাদী শক্তি যাতে এক না হয়, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের নিরাপত্তা সংস্থা, আর্মি, এরা যাতে সব থেকে দুর্বল থাকে, কোনো কাজের কাজ না করতে পারে, এবং আমাদের দেশের ভিতরে যাতে আওয়ামী লীগের হিন্দুত্ববাদী বয়ানটা আওয়ামী লীগের মুখ থেকে বের হয়। এখন এই জায়গায় আমরা গোয়েন্দা সংস্থাকে নিজেরাই কিন্তু অকার্যকর করে রাখছি। আপনি বলতে পারেন তাদের কি সেই সাহস বা ডেডিকেশন নাই, তারা সরকার বলুক না বলুক তারা নিজ থেকে সেটা করতে পারে না? অবশ্যই পারে, বাট সেই ক্ষেত্রে সবসময় একটা রাজনৈতিক সরকার আসলে যেই সুবিধা থাকে, রাজনৈতিক সরকারের আমলে তারা গুম খুন করুক, যাই কিছু করুক, রাজনৈতিক সরকার তাদেরকে শেল্টার দেয়। তাদের মনে এই একটা ভয়, আমার যেটা মনে হয় একটাই ভয়, যে আমি যদি নিজে থেকে একবারে কিছু করি, ওই পর্যন্ত যাই, আমার এতে কেউ প্রোটেকশন দেওয়ার নাই। তো আমি বলবো গোয়েন্দা সংস্থার ব্যর্থতা অবশ্যই আছে, বাট সেই গোয়েন্দা সংস্থাকে ব্যর্থ করে রাখছে কে? সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার। তাদের ওইটুকু চিন্তা করার হয়তো ক্ষমতা নাই, বা সেই গোয়েন্দা সংস্থাকে যারা নিয়ন্ত্রণ করে, আমাদের নিরাপত্তা উপদেষ্টা এবং সেই লোকজন, এবং কিছু কার্যত স্বরাষ্ট্রমন্ত্রী উনিও, ওনারা কিন্তু ওই হাইটে জিনিসটা চিন্তা করতেছেন না যে আমাদের নিজের ভালোর জন্য, যেখানে ভারত প্রতিনিয়ত নতুন নতুন ডিপ স্টেট, নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করে যাচ্ছে, সেটাকে কাউন্টার করার জন্য আমাদের অবশ্যই স্ট্রং, দেশপ্রেমিক এবং ডেডিকেটেড গোয়েন্দা সংস্থার দরকার। গোয়েন্দা সংস্থাকে কেটে না, গোয়েন্দা সংস্থাকে সত্যিকার ভাবে কাজে লাগানোর জন্য যেটা, সেটা করা দরকার ভাই, এবং এই ক্ষেত্রে অবশ্যই ব্যর্থতা আছে। সুমন ভাই, ধরেন এই অথর্ব ইউনূস তার অথর্ব উপদেষ্টা পরিষদ নিয়ে জুলাই বেঁচে বেঁচে খাচ্ছে। আমি তো প্রথমেই বলছি দেশের জুলাই বিপ্লবের ওই যে একটা বই বানাইছে, ছবি দিয়া, গ্রাফিতি দিয়া, ওইটাই সে সব জায়গায় বেচে। সে যখন প্রয়োজন হয় ওই ওই গ্রাফিতি বা ওই জুলাইয়ের সামনে নিয়ে আসে, এটার বাইরে তার কোনো ভূমিকা নেই। আপনি দেখেন যে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, সে বিডিআর বিদ্রোহের তদন্ত কমিটিতে সে ফরমাইশি তদন্ত এবং আলামত ধ্বংস করার অভিযোগে অভিযুক্ত। রিপোর্ট সাবমিট হয়েছে 30 তারিখ, আজকে 12 তারিখ, 12 দিন সে এখনো তার পদে বহাল। আইজিপি বাহারুল, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে এই জুলাই বিপ্লবে মানে বিডিআর হত্যাকাণ্ডের সময় সে বিরোধী দলের উপর দোষ চাপে ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করছে, এবং এই বাহারুল কিন্তু বিডিআর কমিশনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে। তারপরে কিন্তু এই 12 দিন পরেও কিন্তু সে বহাল। কিন্তু তো এই অথর্ব সরকার ইউনূসের নোবেল দিয়ে কি আমি ধুয়ে পানি খাবো, না তার 3-0 থিওরি দিয়ে আমি ধুয়ে পানি খাবো? তো মানে আমাদের জুলাই বিপ্লবের সবচেয়ে বেনিফিট নিয়ে এই উপদেষ্টা পরিষদ এবং ইউনূস ফাইজলামি করতেছে মানে সবগুলা জায়গায়। তো আমি যদি নিরাপত্তা উপদেষ্টার কথা যদি বলি আপনাকে, ধরেন আমরা জানি যে জেনারেল মুজিব সহ মানে হাসিনার যারা আমাদের ডিজিএফআইতে ছিল, যারা আর্মির গুরুত্বপূর্ণ জায়গায়, মানে বাংলাদেশের টোটাল ম্যাপিং যাদের কাছে আছে,
টোটাল ইনফরমেশন যাদের কাছে আছে, সন্ত্রাসী গোষ্ঠী থেকে শুরু করে, আপনি জানেন যে ডিজিএফআই এনএসআই যারা কাজ করে তাদের সাথে, যেটা আপনিও বলছিলেন, সবার সঙ্গে যোগাযোগ আছে। মানে সন্ত্রাসী গ্রুপ বলেন, জঙ্গি গ্রুপ বলেন, ভালো গ্রুপ বলেন, ইসলামিক গ্রুপ বলেন, বা মানে কমিউনিস্ট গ্রুপ বলেন, সবার সঙ্গে যোগাযোগ থাকে। এরকম ইনফরমেশন নিয়ে যে গ্রুপটা হাসিনার সাথে ইন্ডিয়াতে বসে আছে, আপনি কি এ পর্যন্ত শুনেছেন যে আমাদের খলিল বা আমাদের কেউ ইন্ডিয়াকে বলছে যে এদেরকে তোমরা কেন আশ্রয় দিচ্ছ, এদেরকে ফেরত দাও? হাসিনার ক্রমাগত থ্রেটের পরে কি তারা ইন্ডিয়াকে না বলুক, আন্তর্জাতিক মহলেও কি তারা বলছে যে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমার দেশকে অস্থিতিশীল করার, ইনসাইটমেন্ট ক্রিয়েট করার চেষ্টা চলছে, সন্ত্রাসী কার্যক্রম চলছে? কোনো পদক্ষেপ কি দেখেছেন? এই আমাদের খলিল তো অজিত দোভালের সঙ্গে দেখা করার জন্য 2 দিন আগে লাফ দিয়ে চলে গেছে বেহায়ার মতো। ফলাফল কি আপনার? এখানে আমি যে জিনিসটা বলি, আপনি বলে ফেলছেন অলমোস্ট পুরাটা। এখানে আমি শুধু বলবো টেকনিক্যাল দিক থেকে, দেখেন ভারত সবসময় একটা বলার চেষ্টা করতেছে যে ইভেন যদি কেউ সাজাপ্রাপ্ত হয় বা কারো বিরুদ্ধে মামলা তদন্তাধীন থাকে, সে অবস্থায় সে তাকে মানে যদিও এক্সট্রাডিশন চুক্তি আছে, মানে বন্দি বিনিময় চুক্তি আছে, সেটার তারা দিতে পারবে না যদি সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। সেটা তারা দেয় না, বা পৃথিবীর অনেক দেশই দেয় না। এখন দেখেন আমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত ভাই? ওনারা যাদের কথা বলতেছেন আমাদের সরকারের, ওনারা এত উঁচু মাপের মানুষ, আমার মতো ছোট মানুষ ওনাদেরকে স্ট্র্যাটেজি শিখাইতে যাব না। বাট সাধারণ আমার মতো মানুষও যদি এটা বুঝে, আপনারা কেন বুঝছেন না? একটা হচ্ছে হাসিনা হইল গিয়া পচা রদ্দি মাল, ওকে ফেরত আনার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেটা বললেন, যাদের কাছে এমন তারা বিরোধী দল, আমাদের গোয়েন্দা সংস্থার ভিতরে রাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কিত অনেক সেন্সিটিভ ইনফরমেশন ওনাদের কাছে আছে, যেটা গত 15 বছর কি গত 54 বছরও অনেক চেষ্টা করেও বের করতে পারে নাই। সেই ইনফরমেশন তাদের কাছে আছে, কারা কোথায় অপারেট করছে। এগুলা আপনার তো সেফ সিকিউর করা দরকার। এবং আপনি সরাসরি ভারতকে বলতে পারেন বা ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমার হাসিনা দরকার নেই, তোমরা যদি মনে করো তার সাজা উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রেখে দাও, সে ভাত তাক খাক, আরো মোটা হোক, নো প্রবলেম। বাট যারা আছে বিভিন্ন বাহিনীর বা অন্য সংস্থার, যারা রাজনৈতিক কোনো পরিচয় নাই, তুমি তাদেরকে ফেরত দিতে বাধ্য। বিকজ সে শুধুমাত্র যে তার নামে মামলা চলতেছে তা না, সে একজন পলাতক, যার পাসপোর্ট নাই। তো সেই ক্ষেত্রে যদি বুদ্ধি থাকতো, হাসিনার চিন্তাবাদ রেখে এই যে যাদের কাছে সেন্সিটিভ ইনফরমেশন আছে, আজকে ভারত যদি চায় কোনো কিছু করবার জন্য, তাদেরকে খুব বেশি কষ্ট করতে হবে না। এবং আপনারা জানলে একটু আশ্চর্য হবেন, ভারতের মোস্ট অফ দ্য অপারেটিভস কিন্তু এখন ঘুমে আছে। বিকজ তারা জানে তাদের এখানে অপারেটিভস রাখবার থেকে ইম্পর্টেন্ট জিনিস তাদের নিজেদের দেশের ভিতরেই আছে। সেই ইনফরমেশন, সেই নলেজ, সেই অ্যাসেট তাদের কাছ থেকে তারা সবকিছু নিচ্ছে। এবং তাদের পক্ষে আমাদের যে কোনো, আমাদের সরকার প্রধান থেকে শুরু করে একজন যে রিক্সা চালায় জীবিকা নির্বাহ করে, তাকে পর্যন্ত তারা যদি হিট করতে চায়, সেটা তাদের কাছে এখন অনেক বেশি সহজ ভারতের পক্ষে। এখন এই জায়গাটাতে আমি বলবো ওই আগের হাদির প্রশ্নতেই আমরা আসি। দেখেন এত মানে কি প্ল্যানটা আমরা যতটুকু বুঝতে পারছি, এই যে ফয়সালের কথা আমরা, এই যে 2জন যারা ঘাতক ছিল তাদের একজনের কথা বলা হচ্ছে, এখনো পুলিশ কনফার্ম করে নাই। সেই ফয়সাল কিন্তু গত বছরে আটক হয়েছিল অস্ত্রসহ, 2টা অস্ত্রসহ, তা সে তো জামিনে আছে। সে আওয়ামী লীগের চিহ্নিত নেতা, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী, সে কিন্তু আছে এখনো। সে তার বিরুদ্ধে সে আটক হওয়ার পরে র্যাবের দ্বারা, তারপরেও মামলা হওয়ার পরে সে জামিনে আছে। কেন আছে ভাই? আমি কাকে জিজ্ঞাসা করবো? বিচার বিভাগকে জিজ্ঞাসা করব, পুলিশকে জিজ্ঞাসা করব, সরকারকে জিজ্ঞাসা করব? আপনাদের মধ্যে থেকে একজন একটু অন্তত চোখের লজ্জা সেরে আমাদের সামনে এসে বলেন তো ভাই, এই ধরনের লোকজনকে আপনারা জামিন দিচ্ছেন কেন? তো এই জিনিসটা। আর দেখেন ভাই, আওয়ামী লীগের লোকজন, এরা ছাত্রলীগ বা অন্যান্য কিছু, এটা আমি আপনি সবাই জানি। সরকারে যে আসে, এরা হচ্ছে এদের আসল পরিচয়, এরা সন্ত্রাসী। এরা যেই সরকারি আসবে পরবর্তীতে তার মধ্যে জয়েন করবে। সুতরাং আমি যদি সেই দলীয় পরিচয় বা অন্যান্য কিছু ঊর্ধ্বে থেকে আমি মনে করি সন্ত্রাসী, তার জায়গা হচ্ছে জেলে অথবা ফাঁসির দড়ি, এর বাদে আর কিছু নাই। সেইভাবে যদি ডিল করা হয়, একটা সরকার যদি সেভাবে সক্ষম হয়, তাহলে আমরা এই ধরনের থ্রেট, আজকে হাদির উপর গেছে, কালকে কার উপর আমরা তো জানি না, সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো ভাই।
সুমন ভাই, আমি যদি আপনাকে দেখাই, ধরেন এই একটা ছবি আমরা পেয়েছি, যে ছবিটা দেখা যাচ্ছে যে হাদির পাশের এই ছেলেটাকে তারা টার্গেট পয়েন্ট আউট করছে। এবং আমি যদি দ্বিতীয় ছবিটা দেখাই, আহ, এই ছবিটায় দেখেন এই ছেলেটা, যেটা আমরা বলছিলাম যে সে র্যাবের হাতে অ্যারেস্ট হয়েছিল, র্যাব থেকে অ্যারেস্ট হয়েছিল, সেম ছেলে। তো এখন ধরেন আপনি এখন খোঁজ নিয়ে দেখেন যে এই জামিন কে দিছে, কে টাকা খাইছে, টাকা খাওয়া তো। এখন আমরা যে ইন্টারিম যাদেরকে বসাইছি, এদের মধ্যে 50% টাকা খায়, টাকা খাওয়া ছাড়া কোনো কাজ করে না। এদের ইঙ্গিতেই সবকিছু হচ্ছে, বিচারক নিয়োগ থেকে শুরু করে বদলি, জামিন, সবকিছু টাকা পয়সার সঙ্গে যুক্ত। তো এই জবাবটা কে দিবে? তো এখন ধরেন আমি খুবই কি বলবো, খুবই ডিপ্রেস এই টোটাল বিষয়টা নিয়ে। এবং ধরেন আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন জেনারেল মুজিব থেকে শুরু করে আমাদের যে পুলিশের এসবি যে মনিরুল, এরা তো ইন্ডিয়াতে, এরা কিন্তু আদৌ বরখাস্ত হয়েছে কিনা সেটাও আমরা জানি না। আর বরখাস্ত হইলেও তো ধরেন একটা দেশের আর্মি বা পুলিশের, বিশেষত আর্মির একটা অফিসার এলপিআর এ অবসর নেওয়ার পরেও 3 বছর পর্যন্ত সে আর্মির আইনের আওতায় থাকে। জি। এবং এটা ইন্টারন্যাশনালি কিন্তু স্বীকৃত। ধরেন একটা ফোর্সের লোক যদি পার্শ্ববর্তী দেশে যে দেশটা আমার শত্রু দেশ বা যে দেশটা আমার ক্ষতি করতে চায়, এরকম একটা দেশে যেয়ে যদি আমার দেশে ইনসাইটমেন্ট ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর ভূমিকা কি? সরকার তো কিছু করতেছে না, সেনাবাহিনীর কোনো কার্যকর ভূমিকা পেয়েছেন আপনি? মুজিবের ব্যাপারে এখনো কি সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনী? বা সেই জায়গায় আন্তর্জাতিক রুলটা কি হইতে পারে, আপনি কি কোন ধারণা আছে? না, এই ব্যাপারে আন্তর্জাতিক আইন কি সে ব্যাপারে আমার আসলে খুব পরিষ্কার ধারণা নাই। বাট আমাদের যে সেনাবাহিনীর কথা বলেন, সেনাবাহিনীর কাছে আমি জিজ্ঞাসা করছিলাম, তাদের যে উত্তর হচ্ছে যে আমরা তো থেকে বরখাস্ত করে দিছি, সে তো আমাদের সেনাবাহিনীর কোনো পার্ট না, তারপরে সে কোথায় গেছে না গেছে সেই জিনিসটা আমরা জানবো কিভাবে? ভাই, এটা টেকনিক্যালি ওনারা বলতে পারেন যে কোথায় গেছে না গেছে, বাট আমরা তো ভিতর থেকে জানি যে আমাদেরকে অনেক সময় অনেক হাদিস শোনানো হয় যে তুমি এর আন্ডারে কেন এইভাবে কথা বলতেছো, তোমার তো সেই রাইট নাই, বিকজ তুমি অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের আন্ডারে আছো। আমরা যখন দরকার হবে তাদের আইনটা আমার মুখকে সেলাই করার জন্য বলবার, তখন তারা সেই আইন দিবে আমার উপর খবরদারি। আর যেখানে জেনারেল মুজিবকে পালায় না তো, তাকে জাস্ট হ্যান্ড ওভার করা হয়েছে ইন্ডিয়ার কাছে। রয়ের দাবি ছিল, ভাই আমরা তো আগামী 2-1 বছর তোমাদের বাংলাদেশে ওইভাবে অপারেট করতে পারবো না, তো আমাদের বাংলাদেশে তোমাদের সব থেকে যে ভালো ভালো অ্যাসেট গুলো আছে বা এজেন্ট আমাদের ছিল, তাদেরকে আমাদের এখানে মেহমান হিসেবে রাখো, আমরা তাহলে তাদের থ্রুতেই অনেক কিছু করতে পারবো। সেই জায়গাটাতে তারা পেয়ে গেছে। এখন এটা আমরা অনেক কিছুতে বলি, এটা আর্মি কিন্তু দায় এড়াই যেতে পারবে, বিকজ টেকনিক্যালি যখন সে একজন বেসামরিক নাগরিক হয়ে গেছে, সে দেশের ভিতরে যদি কোনো কিছু করে সেই ক্ষেত্রে সেটার জন্য আর্মি চাইলে তাকে আনতে পারে। বাট এটা তো ভাই সরকারের একটা অবশ্যই দায়িত্ব ছিল ভাই, বরখাস্ত করলেও তো সে সেনা আইনের আওতাতেই এখনো আছে 3 বছর। অবশ্যই যদি মনে করা হয় সেই ক্ষেত্রে সেনা আইন প্রয়োগ করা যেতে পারে, এটাতে কোনো দ্বিধা নাই। এই ব্যাখ্যা আমি বললাম যে এটা আপনি প্রয়োগ করবেন কি করবেন না, সেটা কারা সেটা চাচ্ছে কি চাচ্ছে না সেখানে ডিপেন্ড করে। এখানে আমি আপনি অনেক ছোট মানুষ, কি কথা বলছি আমরা এতদিন, বলেন একটা কোন জিনিস হয়েছে, একটা কোন কথা? সরকারের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে দেশ চালান যিনি প্রফেসর ইউনুস, আমাদের কোনো কথা কি তারা শুনছেন? বা শুনলে পরে তারা হয়তো হেসে উড়াই দিচ্ছেন যে আমরা পাগলের প্রলাপ ভুগতেছি। ভাই দিন কিন্তু খারাপ দিন আসতেছে আপনাদের, আমাদের কাছে বলেন না। এক ল্যাংড়া বাকি সব ল্যাংড়া নিয়ে বসাই দিছে। খলিল এক ল্যাংড়া, জেনারেল হাফিজ এক ল্যাংড়া, সব ল্যাংড়া নিয়ে বসাইছে। নিরাপত্তা একটা অমোঘ উপদেষ্টা, সব ল্যাংড়া, অপদার্থের গোষ্ঠী, কিচ্ছু হয় না। হাসিনা আমলে বর্ডারে যেভাবে মারছে, এখনো কিন্তু বর্ডার কিলিং চলতেছে। কোনো শব্দ পাচ্ছেন আপনি? কোনো শব্দ নাই। মিডিয়া ফ্যাসিস্টদের নিয়ন্ত্রণে, মিডিয়ার কোনো ভূমিকা আছে? নাই। তো এখন আমরা আসলে করবো কি? ধরেন নির্বাচন স্থগিত করার কি উদ্যোগ আসতে পারে? আমি শুনতে পাচ্ছি যে হাইকোর্টে রিট হবে, এরকম কিছু আভাস কি আপনি পেয়েছেন কিনা? যে আমি কালকে একটা রিট হবে যে এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব না, নির্বাচন পিছিয়ে দাও। আপনার কোনো পর্যবেক্ষণ কি আছে? এখন এটা বলেন না যে আমি আবার এদের সাথে জড়িত, নাইলে আমি কিভাবে জিনিসগুলো জানি। আমরা গত পরশুদিন থেকে শুনছিলাম যে হ্যাঁ, যেই পক্ষ
আপ্রাণ ভাবে চেষ্টা করতেছে যে দেশে যাতে কোনো নির্বাচন না হয় বা ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়। আমি একদম ভিতরের কথাটা বলতেছি ভাই, জিনিসটা আমার আমার নলেজ হিসেবে এটা যে সত্য সেটা নাও হতে পারে। সেটা হচ্ছে তারা একটা পরিকল্পনা করেছিল যে ঠিক আছে নির্বাচন কমিশন তাফসিল ডিক্লেয়ার করুক 11 তারিখে, এবং একটা ভাব হবে যে হ্যাঁ ঠিক আছে নির্বাচনের দিকে রাস্তায় তো আমরা হাঁটতেছি, বাট ওনারা রবি বা সোমবারে হাইকোর্টে 2টা রিট করবেন। 2টা রিটের একটা হবে আইন সংক্রান্ত জটিলতা এবং ধারা উপধারা দেখাই তারা বলবার চেষ্টা করবে হাইকোর্টকে যে তোমরা নির্বাচন কমিশনকে বলো কারণ দর্শাও যে কেন এই ধারার ব্যত্যয়ের কারণে এই ইলেকশন বাতিল হবে না বা এইগুলো সংশোধন না করা পর্যন্ত ইলেকশন বাংলাদেশে হতে পারে না। দ্বিতীয় তাদের প্ল্যান আইন শৃঙ্খলার যে অবনতি বা এই কারণে এখন ইলেকশন হওয়া যুক্তিযুক্ত না, হাইকোর্ট থেকে একটা রিট করে সেটা নির্বাচন কমিশনকে বলা। এবং আমরা জানি আইনকে চালায়, বিচার বিভাগকে চালায়, শেষমেশ যে সিদ্ধান্ত এই সমস্ত ক্ষেত্রে আসে আসলে কার ইচ্ছা থেকে। তো আমার যেটা ধারণা তারা হয়তো সরকারকে কনভিন্স করছিল সরকার মুখ রক্ষার জন্য একটাতে জিতে আসতো রিটে, যে হ্যাঁ আমরা নির্বাচন করার জন্য বদ্ধপরিকর সুতরাং আমরা এই রিটে জিতে গেছি। বাট আরেকটাতে তারা সেম সাইড গোল করে নিজেরা হেরে গিয়ে ও আচ্ছা এই কারণে তো আসলে নির্বাচন করা সম্ভব না। এটা আপনারা সরকার আপনারা প্লিজ মাইন্ড করেন না যে জিনিসটা যে পরিকল্পনা আপনাদের ভিতরে যদি ডিপ স্টেট থাকে বা কেউ থাকে এইভাবে প্ল্যান করতেছিল, এখানে কোনো ভাই বন্দি নাই ভাই। আমি এটা বলে দিলাম যে আপনাদের এই পরিকল্পনা রবি সোমবারে আছে, এখন পরিকল্পনা নিয়ে আপনারা আগাবেন হয়তো, বাট দেশের জনগণ, রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত তাদের জন্য এবং আমাদের জুলাই আন্দোলনে যারা যোদ্ধা তাদের জন্য আমার স্পষ্ট একটা অনুরোধ, এটা আমি বার্তা বলবো না, আমি কোনো রাজনৈতিক নেতা না। আমরা যদি আজকে এই অবস্থায় বলি বা জিকির তুলি যে আচ্ছা দেশ তো এই পুলিশ প্রশাসন তো ব্যর্থ, এখানে নিরাপত্তা দিতে পারতেছে না বা অন্যান্য কিছু, সুতরাং এখন নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন হবে না, পিছায় দাও, নো, তাহলে কিন্তু ভারত, হাসিনা এবং ডিপ স্টেট তাদের যে চাওয়াটা যে নির্বাচন এখন হবে না সেখানেই তারা বিজয়ী হয়ে যাবে। আমরা তাদেরকে সেই বিজয়ের স্বাদ দিব না। আপনি বলেন আমরা জুলাই বিপ্লবের সময় যে ছাত্ররা, আমি তো ভাই আমার সেই সাহস হইতো না জিন্দেগিতে, তারা তো গুলির সামনে চলে আসছে, গুলি খাইছে, তারপরে তো দাঁড়ায় গেছে। আজকে এক হাদি, আল্লাহ তাকে গাজী করুক, এই আজকে এক হাদি উপর হামলা হয়েছে, আরো হয়তো হবে, তা বলে কি আমরা পিছাই যাব? ভয় পেয়ে বলবো যে না নির্বাচন হবে না বলে তাদের অ্যাকচুয়ালি যেই পরিকল্পনা আছে সেটাকেই তারা বাস্তবায়ন করতে দিব? নো, আমাদের যে জিনিসটা আগেও বলছি, সমস্ত রাজনৈতিক দল যদি সমস্ত না হয় অন্তত বিএনপি জামাত তারা একটা জায়গায় এসে বলুক আমরা এর বিরুদ্ধে দাঁড়াচ্ছি, মাথা উঁচু করে আমরা এই ধরনের জিনিস হতে দেব না, আমাদের মধ্যে ঐক্য আছে, আমাদের মধ্যে অনৈক্য নাই। এবং যদি আল্লাহ করুক জনাব তারেক রহমান, আমি বিএনপি করি না ভাই, সুতরাং কথাটা আমি ওই সেন্সে বলছি, দেশের পক্ষ থেকে বলছি, জনাব তারেক রহমানের যদি সুযোগ হয় দেশে আসার জন্য, ঠিক আছে খুব খারাপ কিছু হলে ওনার উপর আক্রমণ আসবে ভাই, সেই লেগাসি নিয়েই সেই বীরত্ব নিয়েই তো উনি আরো 100 বছর বাঙালির মনে জেগে থাকবেন। একটা ঘোষণা দেখলাম 25শে ডিসেম্বর উনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। জি, বাট যখন ওনার এই জিনিসগুলো যখন ঘোষণা আসছে বা গতকালকেই এটা ডিসিশন হয়েছে ভাই, তখনই তো আমরা দেখতেছি এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। তাকে সামনে দেখাইতে চাইছে যারা এর পরিকল্পনা, যারা চাচ্ছে উনি দেশে আসবেন না, বিএনপির ভিতরের একটা অংশ হতে পারে এবং ডিপ স্টেট, তারা তো এই ধরনের ঘটনা ঘটায় তাকে বলবার চেষ্টা করবে তোমার উপর। বাট উনি তো সাহসী মানুষ নিশ্চয়ই, আমি বিশ্বাস করি দেশের সব থেকে বড় রাজনৈতিক দলকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, ওনার নিশ্চয়ই সাহস আছে উনি আসবেন। বিএনপির আমাদেরকে আসতে হবে, নির্বাচন করতে হবে এবং এদের এই পরিকল্পনাকে বানচাল করে দিতে হবে, দ্যাটস দ্য বটম লাইন। না, বিএনপির ভেতরের একটা অংশ সক্রিয় তারেক সাহেব যেন দেশে না আসে, কারণ ওদের লুটে পুটে খাইতে সুবিধা হয়। এটা তো আপনি বিপ্লবের যারা আহত, যারা শহীদ পরিবার তাদের পাশে ঠিক মতো দাঁড়ায় নেই, জুলাই বিপ্লবীদের নিরাপত্তার জন্য সে কোনো পদক্ষেপ নেয় নাই, সে প্রটোকলে ঢুকছে, তার এপিএস পিএস শত শত কোটি টাকা চুরি করছে, ইতিমধ্যে দুদকে সেই মামলা গেছে, সে নিজে ধোয়া তুলসী পাতা। এপিএস 100 কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া যাবে, 150 কোটি টাকা পাওয়া যাবে, আসিফ মাহমুদ জানে না এটা? সো এই দেখেন অবস্থাটা, মানে আপনি যদি মানে বেড়া দিলেন সে বেড়াই খেত খাইতেছে। এবং ডক্টর ইউনূসের গত 16 মাসের সবচেয়ে বড় ভালো কাজটা হচ্ছে জুলাই বিপ্লবের বিষয়টা নিয়ে জাতিসংঘকে দিয়ে তদন্ত করানো। এবং আমার মনে হয় যে এরপরে ডক্টর ইউনূসও মানে কোন একটা চক্করে পড়ে গেছে।
আপনি কি মনে করেন? মানে আমি যেটা মনে করি, বাট সেটা আমার কিছু বিশ্বাস করতে নিজের কাছেই খারাপ লাগে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের যে ব্র্যান্ড ভ্যালু আছে, উনি যেভাবে জাতিকে এক করতে পারতেন, সেই জায়গায় তাকে লোকে ভুল বুঝায় জাতিকে বিভক্ত করার জায়গায় অ্যাকচুয়ালি উনি হাঁটছেন। যেটা আমরা দেখতে পাই ঐকমত্য কমিশনে মুনির হায়দারের মতন লোক, যে চিহ্নিত ভারতীয় এজেন্ট, রয়ের এজেন্ট, তাকে দিয়ে কিভাবে দেখেন, আমরা কিন্তু ঐক্যমতে শেষ পর্যন্ত আসতে পারি না। ইভেন জুলাই সনদটাও কিন্তু শেষ পর্যন্ত একটা ছেঁড়া খোড়া, একটা কাটা ছেঁড়ার একটা জুলাই সনদ হয়েছে। তো এই জায়গায় প্রফেসর ইউনূস অবশ্যই উনি আত্মসমর্পণ করেছেন, ওনার মতন ভালো লোক, যোগ্য লোক আত্মসমর্পণ করেছেন। এটা আমাদের জন্য শুধু লজ্জার ব্যাপার না, আমাদের ভবিষ্যতের জন্য সেটা একটা অশনি সংকেত। এবং এই জায়গায় আমি অবশ্যই মনে করব যে আমরা কাকে বিশ্বাস করব, বিশ্বাস করব না। আপনি, আমি যদি অ্যালাউ করেন একটা জিনিস, এটা আমার মতামত, সরি আপনার না, আপনার অনুষ্ঠানে এসে আমি বলছি, জনাব তারেক রহমান গত 3 দিন আগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটা অনুষ্ঠানে উনি বক্তব্য রেখেছেন, এবং সেখানে সব থেকে অ্যাপ্রিসিয়েট করার জিনিস যেটা হচ্ছে, উনি সেখানে একজন রিটায়ার্ড মেজর জেনারেল, যিনি একসময় ডিজি এসএসএফ আমাদের স্পেশাল, তার ডিজি ছিলেন, তার কাছে কোন একটা কারণে একটু বলেছেন যে দুর্ব্যবহারের কারণে উনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। এটা বাংলাদেশের রাজনীতিতে খুব ভালো একটা ট্রেন্ডের উনি সূচনা করলেন, যে রাজনৈতিক শীর্ষ পর্যায়ের লোকও যে মাফ চাইতে পারে, তার যদি ভুল হয়ে তাকে মনে করে, ইটস আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট আমার একটা প্রশ্ন জনাব তারেক রহমানের কাছে, আপনি কার কাছে মাফ চাইলেন? উনি হচ্ছেন মেজর জেনারেল রুমি, ফাতেমি রুমি। এখন আমার যদি হিসাবটা ভুল না হয়, এবং আমরা যতটুকু তথ্য, শুধু গোয়েন্দা তথ্য না, মোটামুটি এটা নিশ্চয়ই তারেক রহমান জানেন, এই ফাতেমি রুমি উনি হচ্ছেন 111 আনবার পিছনের জেনারেল মইনুর সাথে সব থেকে বড় কারিগর জেনারেল ফাতেমি রুমি। আমি সত্যি কথাটা বলছি, আপনার যদি বক্তব্য থাকে অন্য কোনো চ্যানেলে বা এই চ্যানেলে এসে বলতে পারেন। দেন আমাদের যেটা 111 আনলেন, যেখানে উনি বেগম জিয়া ঠিক বুঝতে পেরেছিলেন যে কোথায় ষড়যন্ত্র হচ্ছে, বাট জেনারেল ফাতেমি রুমি উনি ডিজিএসএসএফ, বেগম জিয়ার সব থেকে কাছের লোক, উনি বললেন যে না না, এমন কিছু না, মইনু থাকবে, কোনো কুটু কিছু হবে না, 111 হবে না। সে একটা চাল উনি চালেন। দেন 111 এর পরে যখন জেনারেল মইনু আহমেদ ভারতে গিয়ে ঘোড়া মইন হিসেবে পরিচিত হয়ে ফেরত আসলেন, তার আগে ছিলেন জেনারেল চিফ অফ আর্মি স্টাফ, রেসপেক্টেড ম্যান, বাট উনি হয়ে গেলেন ঘোড়া মইন। সাথে কে নিলেন? একমাত্র মিলিটারি পার্সন হিসেবে ডিজিএসএসএফ গেল ওনার সফর সঙ্গী হয়ে 2008 সালের ফেব্রুয়ারিতে। ভাই, ডিজিএসএসএফ প্রোটোকল হিসেবে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার ছাড়া অন্য কারোর সাথে ভিজিটে যাইতে পারে না। উনি জেনারেল মইনের সাথে কেন গেলেন? বিকজ ভারত বলছিল, ভাই এই যে লোকটা আছে যে আমাদেরকে 111 আনবার ক্ষেত্রে হেল্প করছে, সেই জেনারেল রুমিকেও তুমি সাথে নিয়ে আসো, জেনারেল মইন। এবং জেনারেল রুমি আগেও কিন্তু বিএনপির শাসনামলের প্রথমে উনি কিন্তু 5 বছর উনি চাকরি করেছেন এসএসএফ লেফটেন্যান্ট কর্নেল হিসেবে, পরবর্তীতে উনি ডিজি হিসেবে পরের দ্বিতীয় টেনিয়রে ছিলেন। তো বিএনপির কোথায় কি আছে, নেতৃত্বের দুর্বলতা কোথায়, সক্ষমতা কোথায়, সেই জিনিসগুলো ভারতের কাছে বুঝাই বলার জন্য জেনারেল রুমির মতন একজন লোকের থেকে আর কে পারফেক্ট হতে পারে? এই দুইটা কারণে যে 111 আনছে, এবং পরবর্তীতে জেনারেল মইনের সাথে ভারত ভিজিট করে পরবর্তী 15 বছর আমাদেরকে নিষ্পেষিত করা হচ্ছে, হত্যা খুনের একটা শাসনের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। সেখানে যিনি ইনভলভ, সেই জেনারেল রুমির কাছে আপনি কেন ক্ষমা চাবেন? আপনি ক্ষমা চান জনগণের কাছে অন্য যে কোনো ব্যাপারে, বাট জেনারেল রুমি আমার হিসেবে ক্ষমা চাবার মতন কোনো লোক না। সরি, আমি আপনাকে হয়তো উপদেশ দিয়ে দিলাম, আমাদের এক্সপেকটেশন, প্লিজ লোক চিনতে আপনারা আমাদের থেকে ভালো হওয়া উচিত। সুমন ভাই, রাজনীতিবিদদের এই যে হিউমিলিটি, এটা খুব ভালো, মানে এটা একটা এক্সাম্পল উনি শুরু করতে চাচ্ছেন বা শুরু করলেন। এটা উনি আগেও দেখিয়েছেন যে 2001 সালে বিএনপি যখন ক্ষমতায়, তিনি কিন্তু ওনার একটা যাত্রা পথে যে শেখ মুজিবের কবর জিয়ারত করে আসছেন, তিনি একটা নতুন ধারা আনতে চাইছিলেন। কিন্তু ধরেন ওনার পরামর্শক কারা? এই রুমি সম্পর্কে আমি আপনি যতটুকু জানি, তারেক সাহেবের যিনি পরামর্শ দিচ্ছেন তিনি জানেন না। পরামর্শকরাই কিন্তু রাজনীতিবিদদেরকে ডোবায়। কারণ সেই পরামর্শকদের কথা বলতে গেলে
আমার তো মাথায় আগুন জ্বলে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। কারণ এটা আমি নিজে খুব হতভম্ব হয়েছি যে আপনি রুমির কাছে কেন মাপছেন। হু ইজ রুমি? একটা ক্রিমিনাল কালপ্রিটের কাছে কেন আপনি সরি বলতে যাবেন? কিসের সরি? কেন সরি? ওইটা ব্যাখ্যা কি? ওই ঘটনাটা ব্যাখ্যা করেন, তারপরে আপনি বলেন। সেই সময় আর প্রেক্ষাপট আপনি আজকে যে কথাটা বললেন একটা অফিসিয়াল ইয়েতে, যে এই ঘটনা তো আপনার নামে বিভিন্ন সময় বিভিন্ন সময় আহ, আহ, বিভিন্ন আওয়ামী লীগ যে বয়ানগুলো ছাড়তেছে, বাজারে ছাড়ছে গত 17 বছরে, আপনি কি প্রকারান্তরে সেটা স্বীকার করে নিলেন না যে আপনার চরিত্রে এই দুর্বলতা আছে? এগুলা ভালো দিক, বাট ওটা আপনি তার বলা সাথে হবে না। আরেকবার এটা কথা তো বলেন তো। প্রচার করে যে সেনাবাহিনী তারেক সাহেবের উপরে খুব ক্ষিপ্ত, তারেক সাহেব সবার সঙ্গে মিসবিহেভ করছেন, এটা সেটা অনেক কথা বলছেন। তো হ্যাঁ, আপনি এই মানে আপনি তো প্রকারান্তরে সেটাকে এস্টাবলিশ করলেন, প্লাস জি, বাট রুমি আমি ব্যক্তিগতভাবে জানি জনাব তারেক রহমানের তো সাথে আমার 2বার কথা বলার সুযোগ হয়েছে। উনি কিন্তু এই ধরনের কোনো মাইন্ডসেটে না যে সেনাবাহিনী, ওনার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, ওনার বাবা এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া, উনি সেই পরিবারের মধ্যে বড়, সুতরাং আর্মির উপর ওনার কোনো ক্ষোভ থাকার এবং উনি জানেন, উনি বুঝেছেন, আমরা বুঝাই বলছি যে দেখেন, আপনাকে যদি কেউ নির্যাতন করে থাকে, আপনার মাকে ঘরছাড়া করে থাকে, সেই জিনিসগুলা, হ্যাঁ সেনাবাহিনীর লোকজন ছিল সেখানে, বাট সংস্থাটা কিন্তু সেনাবাহিনী না। ডিজিএফআই ছিল, র্যাব ছিল, তারা ছিল, সরকার ছিল, আর্মি সরকার, তারা করেছে। তো ওনার কিন্তু আর্মির উপরে কোনো রাগ নাই, এবং আর্মির ভিতরে ওনার প্রচুর জনপ্রিয়তা আছে। বাট সেই জায়গাতে আমার হিসাবে এক্সপেকটেশন থাকবে আর একটু টেকনিক্যালি চলার জন্য, এবং কখনোই ভুল লোককে পাস দেওয়া যাবে না। না ওইটাই, এবং আমার মনে হচ্ছে যে এখনো ওই যে ওনার উপদেষ্টা যারা আছেন, যারা ওনাকে অ্যাডভাইস করেন, তাদের মধ্যে রয়ের ইনভলভমেন্ট আছে। তারা এখনো ওনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন, এবং এইটা হচ্ছে তার আরেকটা বড় উদাহরণ যে আমার জেনারেল রুমির কাছে কেন আপনাকে সরি বলতে হবে। এটাই আমি গত কয়েকদিন ধরে বোঝার চেষ্টা করতেছি বিভিন্ন সূত্রে, আমার কাছে হিসাব মিলছে না। মেজর সুমন আহমেদ, আমরা অনুষ্ঠান আর লম্বা করতে চাই না। আমরা হাদির জন্য দোয়া করছি, ওসমান হাদির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি যে হাদি যেন সুস্থ হয়ে ফিরে আসেন। এবং আজকের একটা সংবাদ আমি একটু দেখাতে চাই। ডক্টর ইউনূস সেই বলেছেন যে এই হামলা বাংলাদেশের অস্তিত্বের উপরে আঘাত। নাটক কম করো ইউনূস, তোমার কাছে সকল ক্ষমতা থাকার পরেও এইসব কাহিনী করার মতো কোনো দরকার নাই। এই বাংলাদেশের অস্তিত্বের উপরে হামলা, এসব ফালতু কথা আমরা শুনছি হাসিনার আমলে বহুত, এখন এগুলো শুনতে চাই না। আপনার ব্যক্তিগত ক্যারিশমা, আপনার নোবেল, আপনার 3-0, আপনার ওয়ার্ল্ড ওয়াইড সবাই আপনার সেজদা করে, ওগুলো আপনি ধুয়ে ধুয়ে পানি খান। অ্যাজ এ চিফ অ্যাডভাইজার আপনাকে যে প্রত্যাশা নিয়ে আমরা বসিয়েছিলাম, আপনি সেই প্রত্যাশার মধ্যে পানি ঢেলে দিচ্ছেন। আপনি নিজের ধান্দা ছাড়া আর কিছুই করেন না। এটা হচ্ছে বাস্তবতা। আই এম সরি টু সে, এটার বাইরে এই মুহূর্তে আর বলার কিছু নাই। কারণ এত কিছুর পরেও, প্রকাশ্যে হুমকি, প্রকাশ্যে ইয়ে করার পরেও আপনি কিছুই করেন নাই। আপনি সকল সন্ত্রাসী জঙ্গিরা মুক্ত অবস্থায় আছেন, সেটাও তো সত্য। এই ষড়যন্ত্রের জালটাই বা কারা বিস্তার করে রেখেছিলেন? কারা চাইছিলেন যে এই পুরো ক্ষেত্রটা প্রস্তুত থাকবে, যাতে যে কোনো সময় চাইলেই অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী কিংবা জঙ্গি হামলাকারী এদেরকে একরকমের উস্কে দিয়ে একটা সমন্বিত কায়দায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যাবে। কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান একটা অস্ত্রোপচার শেষে সরাসরি বলেছেন সাংবাদিকদের যে আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথা বলবো না, তবে উনি এখনো বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই হচ্ছে ওসমান হাদির অবস্থা। কাজে তার শারীরিক অবস্থা নিয়ে, মানে তিনি তো একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, সেটা নিয়ে উদ্বেগ যেমন আছে, সারা দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ওসমান হাদির ওপরে এই হামলার ঘটনায়। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। ওসমান হাদি 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের অন্যতম নেতা। কাজেই বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্ররা নেমে এসেছেন ওসমান হাদির বিরুদ্ধে গুলির প্রতিবাদে, তেমনি নারায়ণগঞ্জ, ঝালকাঠি, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। কিন্তু প্রধান প্রশ্ন হয়ে থেকেছে এবং সকলের মনেই যেটা ঘুরছে সেটা হচ্ছে ওসমান হাদিকে গুলির ঘটনাটি ঘটালো কারা, এর পেছনে কারা, ষড়যন্ত্রটা কার। এবং এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। মানে ওসমান হাদির মতো একজন সুপরিচিত, সারা বাংলাদেশে পরিচিত একজন তরুণ নেতা,
তাকে সুনির্দিষ্টভাবে টার্গেট করে যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, একেবারে হত্যাকারীকে নিয়োগ দিয়ে সেটা হত্যার যেসব সিসিটিভি ভিডিও বেরিয়ে এসেছে থেকে শুরু করে কোনোভাবে এই নিয়ে সন্দেহ করবার কোনো অবকাশ নাই। তার মানে এই যে উদ্বেগ, আতঙ্ক, আশঙ্কা, বিক্ষোভ, এটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ওসমান হাদিকে লক্ষ্য করে এই হামলা চালানো হলো, এই গুলি চালানো হলো, যেই গুলি কিনা তার মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেল এবং তিনি বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় তখন রিক্সা দিয়ে নির্বাচনী জনসংযোগের কাজেই যাচ্ছিলেন। তাহলে এই যে ওসমান হাদির ওপরে এই হামলা, সেটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা তো নয় বটেই, কিন্তু এর পরে কে হামলার শিকার হবেন এবং এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের এর পরবর্তী পরিকল্পনা কি? তারা তো নিশ্চয়ই নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টার কম সময়ের মধ্যে যখন এমন একটা ঘটনা ঘটিয়েছেন, একটা সুনির্দিষ্ট বার্তা তো তারা নিশ্চয়ই দিতে চান। সংস্কৃতি উপদেষ্টা সরকেই হত্যার হুমকি পাচ্ছিলেন এবং তিনি বলেছেন যে ওসমান হাদিকে 30টি বিভিন্ন ভারতীয় নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল। 17 নভেম্বর শেখ হাসিনার বিচারের রায়ের আগে ওসমান হাদি ফেসবুকে স্ট্যাটাস দিয়েই বলেছিলেন যে তিনি প্রায় 30টি বিভিন্ন দেশের নাম্বার থেকে টেক্সট এবং কল পাচ্ছেন এবং যেগুলোতে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং সেগুলোর সামারি হচ্ছে যে তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তারা আমার বাড়ি। এবং তিনি বলেছিলেন যে এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে, এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন। নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনি যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবারে দেখতে গিয়েছিলেন ওসমান হাদিকে, তিনিও বেরিয়ে এসে বলেছেন যে ওসমান হাদিকে এই হামলার ঘটনা একটা বড় ষড়যন্ত্রের অংশ এবং তিনি বলেছেন যে হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, আশঙ্কা করছি এ ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের মনে হচ্ছে না, এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। কিন্তু প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগ যদি সত্যি এরকম টার্গেট কিলিং করবার, মানে এত বড় একজন হাই প্রোফাইল নেতার টার্গেট কিলিং করবার এই পরিকল্পনা নিয়ে এগিয়ে সফল হতে পারে এবং তারা যদি এই পরিকল্পনা বাস্তবায়নের মতো একটা অবস্থায় থাকে, তাহলে এতদিন 15 মাস ধরে সেরকম কোনো ঘটনা ঘটলো না কেন? মানে ওসমান হাদিরা বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা তো খুব সাধারণের মধ্যে চলে ফিরে বেরিয়েছেন, তাহলে এ ধরনের ঘটনা কেন ঘটলো না বা কেন ঘটাতে পারলো না আওয়ামী লীগ, মানে এর আগে সে প্রশ্ন তুলতে হয়। কাজেই ষড়যন্ত্রটা আওয়ামী লীগেরই করা এবং আওয়ামী লীগ হঠাৎ করেই এত শক্তিশালী হয়ে উঠেছে যে তারা ওসমান হাদি সহ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় একটা বড় ষড়যন্ত্র বাস্তবায়ন করে ফেলবে, সেটা শুনতে মানে খুব মানে একরকমের একটা চটকদার হলেও বা বিশ্বাসযোগ্য হয়ে গেলেও এক দলের জন্য যারা সবকিছুতেই ফ্যাসিস্টের দোষ দেখেন, কিন্তু সেটাকে বিশ্বাসযোগ্য করা বা তাতে নিশ্চিন্ত হওয়া কিন্তু কঠিন। ওসমান হাদির ওপর এই হামলার ঘটনাটি কারা ঘটিয়েছে, সুনির্দিষ্টভাবে কোন ব্যক্তিরা, তা ধরতে মোটরসাইকেলে করে কোন 2 জন আরোহী এসে এত কাছ থেকে হাদিকে গুলি করে গেলেন, সেজন্য সিসিটিভি ফুটেজ সহ নানা রকম আলামত সংগ্রহের কাজ ব্যাপকভাবে চলছে। পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমেও যোগ দিয়েছিল এবং ইনকিলাব মঞ্চের সদস্য ওসমান হাদির ওপর গুলি চালায়। এই 2 জনই প্রায় 2 সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি, কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়। ওসমান হাদির এই সহকর্মী মোহাম্মদ ওসামা তিনি জানাচ্ছেন এরা সবসময় মাস্ক পরেছিলেন এবং ওসমান হাদি যেহেতু সকলের সঙ্গেই খুব সহজ করে মিশতেন, কাজে তিনি ভেবেছেন তার ভক্ত হিসেবে এরা তার প্রচারণার টিমে যোগ দিতে এসেছেন এবং এই যে মাস্ক পরে থাকতেন তা নিয়ে তারা কোনো সন্দেহ প্রকাশ করেন নাই। মানে এই যে দলের ভেতরে মিশে গিয়ে আরেকটি দলের ওপর আক্রমণ করা এবং দলের ভেতরে মিশে থেকে ওসমান হাদি এবং তার সমর্থকদের সঙ্গে দলীয় প্রচারণা চালিয়ে যাওয়া একটা সময় ধরে এবং তারপর সেই ব্যক্তিদেরই মোটরসাইকেলে করে এসে ওসমান হাদির ওপর গুলি চালানো, সেটা একটা তো
রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দেয়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই প্রশ্ন তুলছেন, এই যে দলের মধ্যে মিশে গিয়ে তারপর দলের জন্য ক্ষতিকর হয়ে ওঠা, মানে একটা গুপ্ত রাজনৈতিক কৌশল গ্রহণ করা, সেটা একটা বিশেষ দলের দিকে ইঙ্গিত করে কিনা সেই প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন। দেখেন, রাজপথে কিন্তু তরুণেরা নেমে এসেছেন ওসমান হাদির ওপর এই হামলার ঘটনায়। নাহিদ ইসলাম ঢাকা মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে বলেছেন এখন থেকে তারা রাজপথে থাকবেন, যাতে ফ্যাসিবাদের থেকে কোনো রকম হুমকি এলেই তারা সেটা প্রতিরোধ করতে পারেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি দুদিন আগে উপদেষ্টার পদ ছেড়েছেন এবং এখনো কোনো দলে যোগদানের সিদ্ধান্ত নেননি বা ঘোষণা দেন নাই, এবং স্বতন্ত্র হিসেবে ঢাকা 10 আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘোষণা দিয়ে শুক্রবার দিন বিজয় র্যালির ঘোষণা দিয়েছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেই বিজয় র্যালিকে তিনি কিন্তু প্রতিবাদ মিছিলে পরিণত করেছেন, এবং বিরাটের চেহারাটাতে একটা বড় পরিবর্তন আসবে হাদির ওপরে হামলার ঘটনার পর, সেটার ইঙ্গিত কিন্তু এই হামলার ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সারা দেশে পরিষ্কার হয়েছে, যখন দেশ জুড়ে তরুণেরা রাজপথে নেমে এসেছেন বিক্ষোভ করতে এবং হাদির ওপর হামলার ঘটনার প্রতিবাদ করতে। তার মানে জাতীয় নাগরিক পার্টির জন্যও কিন্তু এই হামলার ঘটনাটি আবারও তাদেরকে বিক্ষোভে বলিয়ান হয়ে রাজপথে নামতে একরকমের সহযোগিতা করবে। বিএনপির মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদিকে দেখতে গেলে ওসমান হাদির সমর্থকেরা ভুয়া ভুয়া বলে তার দিকে তেড়ে যান। এরপরে তিনি একরকমের সেনাবাহিনীর নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢোকেন এবং তারপর গাড়িতে ঢুকে ফেরত আসেন। সাদিক কায়েম, যিনি কিনা ঢাকা 8 আসনে সম্ভাব্য প্রার্থী জামায়াতের, মানে জামায়াত যাকে প্রার্থী ঘোষণা করেছিল ডক্টর হেলাল উদ্দিন, তাকে সরিয়ে নিয়ে সম্ভবত এখন সাদিক আগের দিন কত ভালো ছিল, দিন দিনে গর্ব করতেছে, তাহলে এই রিপোর্ট খুব ভালো। আরো বিশেষ করে দেখো, এই হিন্দুদেরকে মাইরে ধরে তোমরা বাংলাদেশ ছাড়া করাইছে, মুসলমানরা এত খারাপ, তার কাহিনী হিসেবে তুলে তার আদর্শ প্রমাণ হিসেবে দেখে পারে না। কিন্তু আমি আস্তে আস্তে ঢুকবো ব্যাপারটা কি বোঝানোর জন্য। আপনাদেরকে বলা হচ্ছে 111 বছরের স্বাধীনতা সংগ্রামে বিশ্বজোড়া খ্যাতি থেকে এখন অস্তিত্ব টিকে রাখার লড়াইয়ে ব্যস্ত। কেন অস্তিত্ব টিকে থাকার লড়াই শুরু হলো কেন? নানা কাহিনীটা নিয়ে আছে, মূল লোকটার কথা বলা আছে, তার এখনো রেসিডিউ, মানে যেগুলা জর্তিপূর্তি কারখানা বারখানা, এই আয়ুর্বেদিক ওষুধ বানানোর কারখানা তার এখনো আছে, তার ধারণা দিচ্ছে আমাদের। আর পুরোনো দিনে ওষুধ মানে সালসা, বুঝেন তো সালসা না? অবাক হয় না? এই যে আজকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল স্কোয়ার হসপিটাল, এদের বাড়িতে পাবনা, ওখানে তারা সালসা বানাতো, আয়ুর্বেদিক সালসা। ওইখান থেকে আজকে সবচেয়ে বড়, মানে বাংলাদেশের টপ 2-3টা যদি ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি বলি, তার মধ্যে স্কোয়ার একটা। ফলে সালসা বলে ইয়ে করেন না, কিন্তু নিচে দেখেন না। এনিওয়ে, কিন্তু এখানে কাহিনীটা অন্য জায়গায়। এখানে কিন্তু হিন্দুদের গর্ব। অনেকের মধ্যে দেখছো মুসলমানদের অত্যাচারীরা কেউ দেশে থাকতে আলো, সব ইন্ডিয়া চলে যেতে হইলো, দেখছো মুসলমানরা কত খারাপ। না আসলে দেখ, উল্টা কাহিনী একটা দেখ, এই গল্পের মধ্যে লেখা আছে, একটা জায়গায় লিখতেছে। কিন্তু সমস্যা তৈরি হলো দেশভাগের পরে। দেশভাগের আগেই কিন্তু এটা 950-60 বছরের পুরানো। দেশভাগের পরে কেন সমস্যা তৈরি হলো? তখনই এই সাধনা ঔষধ দলে এত বড় ফ্যাক্টরি ছিল, আয়ুর্বেদিক ওষুধ ছিল, সে উল্টা ইন্ডিয়াতে কলকাতাতে ওষুধ রপ্তানি করতে। না, রপ্তানি বলা তো তখন যাবে না, মানে এখান থেকে ওষুধ নিয়ে গিয়ে পশ্চিমবাংলায় ব্যস্ত, এক্সপোর্ট না, তখন তো আর দেশ ভাগ হয় নাই। এক্সপোর্ট বলবেন তার একটা দেশ হলে পরে, ওটা তো আলাদা দেশ ছিল, এগুলা করতো। এইটারই সমস্যা তৈরি হলো যখন পাকিস্তান হয়ে গেছে, আলাদা রাষ্ট্র হয়ে গেছে। তাতে কি এইবার ইন্ডিয়ান গভর্নমেন্ট করলো কি, আয়ুর্বেদিক ওষুধের উপরে এখান থেকে পাকিস্তান থেকে ওষুধ যাইতেছে ইন্ডিয়া কলকাতায়, এই ওষুধের উপর ট্যাক্স ধরছে 36%। বুঝছেন? 36%, বুঝছেন? যে ওষুধের দাম ছিল 100 টাকা, ওই ওষুধ দাম মানে 136 টাকা। বুঝছেন? বা মহা সমস্যা। আয়ুর্বেদিক ওষুধের উপরে ছিল তখন 36% শুল্ক। সীমান্তের উভয় পার্শ্বে শুল্ক বিভাগের তথ্য তালাশি ও শুল্কের চাপ ক্রমশ বাড়ছিল সাধনা ঔষধের লোভে। বুঝতে পারতেছেন পুরানো দিনের হিন্দু
বলা হচ্ছে উনি নিজে এমবিবিএস ডাক্তার ছিলেন, ছেলেকে এমবিবিএস পড়াইছিলেন, ওই ছেলে পরে ব্যবসার হাল ধরে। তাই তিনি এর সমাধান বাইর করলেন কি, একটু ইন্টারেস্টিং। তাই ঢাকা থেকে ভারতের সাধনা ঔষধালয়ের শাখাগুলোতে ওষুধ পাঠানো বন্ধ হয়ে যায়। আর এই সংকট থেকে বের হওয়ার জন্য উনি কলকাতায় কাজ শুরু করেন, ফ্যাক্টরি কলকাতায় বানাতে শুরু করেছেন। 1950 সালে দমদমে তার পিতার নিজের বাড়িতে সাধনা ঔষধালয়ের দ্বিতীয় কারখানা স্থাপিত হয়। বুঝছেন কিছু? তাহলে যুদ্ধেই যাবো না, বাংলাদেশে থাকবো না। এতক্ষণ কি বলতেছিল, এখন কি দাঁড়ালো? এতক্ষণ যে বলতেছিল তাতে মনে হচ্ছে যে মুসলমানরা মাইডিয়া ধরে হিন্দুদেরকে ভাগাই দিচ্ছে। এখন কি হইল? মিলল গল্পটা? না, গল্পের অন্তটা ভালো হলো না। এবার আরেকটা কাহিনী বলি। অ্যাকচুয়ালি এই ধরনের আয়ুর্বেদিক প্রতিষ্ঠান অনেকগুলো ছিল, সাধনা ঔষধালয় সহ আরো কত কিছু ছিল। শেষটা হলো কি করে, এবার ডাইরেক্ট সেখানে চলে যাবো। এরা শেষ শুধু এই কারণে হয়েছে তা না যে তাদেরকে ট্যাক্স হচ্ছে বলে কলকাতায় নিয়ে গিয়ে ফ্যাক্টরি বানানো শুরু করছে। আরো একটা মাস তৈরি হয়েছিল। কবে সেটা আগে সালটা বলে দিই, পরে কাহিনীটা বলতেছে। সালটা হলো 1982। এরশাদ রহমান এরশাদ 82 সালের 25শে ফেব্রুয়ারি মার্শাল জারি করে ক্ষমতা দখল করছিল। কিন্তু ওই বছরই দেখেন ক্ষমতা করছে ফেব্রুয়ারিতে, 12ই জুন উনি একটা নয়া ওষুধ নীতি ডিক্লেয়ার করেন। কিসের মধ্যে কি? এরা তো খুব ট্র্যাডিশনাল আয়ুর্বেদ ওষুধ বানায়। এরশাদের সম্পর্ক ওষুধ নীতি কাহিনী আছে। এখন খোলের বেড়াল বেলাও কিন্তু আপনারা অনেকে চিনেন না ফেন্সিডিল। ফেন্সিডিল খাওয়া নেশার ওষুধ। ফেন্সিডিল যে নেশার ওষুধ এটা জানলেন কেমনি? কবে থেকে জানলেন? জানলেন কেমনের চেয়ে বড় কথা, কবে থেকে জানলেন? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে সকল আয়ুর্বেদিক হালারা ফেন্সিডিল বানাইত আয়ুর্বেদিক নাম দিয়া। এবার কি হলো? তাহলে এতক্ষণ যে আমেরিকা পাঠায় ওষুধ যেগুলো গর্ব করতেছিল, এটা কই গেল? এই ওষুধ দিতে বলা ছিল কোনগুলা ওষুধ আর কোনগুলা ওষুধ না, এই বলে ডাক্তারি সাথে একটা ইম্পর্টেন্ট বই আছে, মোটা বই ব্রিটিশদের, ওইখানে লেখা আছে। ওই বই লেখা থাকলে সেটা ওষুধ, আর যা লেখা নাই মানে ওষুধটা কি করে বানাতে হয়, রেসিপি, কোন কোন এলিমেন্ট দিয়ে ওষুধটা বানাতে হয়, এটা লেখা আছে একটা বইয়ে। ডাক্তারি বিশেষ করে ওষুধ শাস্ত্র এটা খুব গুরুত্বপূর্ণ বই। ওই বইয়ে যা লেখা নাই তা ওষুধ না, হচ্ছে ক্রাইটেরিয়া। এই ড্রাগ পলিসি এই কথাটা বলা ছিল। ওই বইয়ে যা যা জিনিসকে ওষুধ না বলা হয়েছে বা রেফারেন্স নাই, সেই সব জিনিসকে ওষুধ বলে বাংলাদেশে বিক্রি করা যাবে না, এইটা ছিল ওষুধ। এই কারণে ধরা খেয়ে যায় সমস্ত ফেন্সিডিল। ফেন্সিডিল আসলে এসেছিল যে কারণে, এটা নাকি খুশখুশি কাশি হইলে, হালকা জ্বর হইলে পরে এই টনিকটা খেলে পরে ঠিক হয়ে যায়। খুব পপুলার। আয়ুর্বেদিক খুব সেফ এটা, এই বলে এটা চলত। এইটা প্রথম ধাক্কা খায় এই 82 সালে ওষুধ। তার মানে এর আগে আমাদের ঔষধালয় ভাইয়েরা এই ফেন্সিডিল চালা যাইতেছিল। আচ্ছা, আপনাদেরকে আর একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, মজার। 1977 সালে আমি রাজশাহী কলেজে ভর্তি, ইন্টারমিডিয়েট পড়ার জন্য ফার্স্ট ইয়ারে। থাকি হিন্দু হোস্টেলে, বুঝতে পারছেন হিন্দু পোলাপান কেমন কি করে, আমি তো প্রথম জানতেছিলাম। তো থাকি দিনাজপুরে, আমি তো কখনো বাইরের দুনিয়াটা দেখি নাই। ওরা করছে কি কালী পূজা, হ্যান তেন মুখ তমুক পূজা উৎসবে কিছু হইলে এই ঔষধালয় থেকে ফেন্সিডিল নিয়ে খাইতো। আমি প্রথম জিনিসটাকে চিনি সেই সময়। আমার তো সিনিয়র এক বড় ভাই ছিল, কিন্তু একদম দোস্তের মতো আচরণ করতো। নাম ছিল, আজ নাম বলা ঠিক হবে না, সামথিং বসাক, সিরাজগঞ্জ বাড়ি। ও আমাকে এটা শিখায় খাইতে। খাই আমার ভালো লাগে না, এরকম না। তো ওরা দেখি প্রায় সাহেব বাজারে গিয়ে ওটা নিয়ে আসতো আর খাইতো। এই প্রথমেই তো গন্ধ পাই, মানে টেস্টটা পাই। খেয়াল করে সময়টা কখন বলেছি, 77 সাল থেকে 79 সাল তো 2 বছর আমি রাজশাহী কলেজে পড়ছি, ইন্টারমিডিয়েট পড়ছি। পুরানা যেটা একদম লাল বিল্ডিং এর যে রাজশাহী কলেজ ছিল, সেইটাতে আমি ইন্টারমিডিয়েট পড়ছি, যেটা এখন অনার্সের কলেজ, ইন্টারমিডিয়েট ভর্তি করে না, ওটা তো করে না। এমনকি
পরে যেটা সরকারি রাজশাহী কলেজ হয়েছে ওটাতেও করেন না। ভাবা হয়েছিল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে বসন্তের কোকিল ডাকা পরিবেশে, যেখানে ফুল ফুটবে আর ভোটের মেলা বসবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত কয়েক মাস ধরে দেশে বিদেশে সেই ইতিহাসেরা উৎসবমুখর নির্বাচনের ডঙ্কা বাজিয়ে যাচ্ছিলেন। অবশেষে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো 11 ডিসেম্বর, তখন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনও অভয় দিয়ে বললেন, উৎসব আবহে ভোট দিন। কিন্তু দর্শক, বাস্তবতার থাপ্পড় পড়তে 24 ঘন্টাও লাগেনি। এই নির্বাচন কতটা উৎসবমুখর আর কতটা নিরাপদ তার প্রমাণ হাতে নাতে পাওয়া যাচ্ছে তফসিল ঘোষণার মাত্র 18 ঘন্টা পর। ঢাকার প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা 8 আসনের প্রার্থী ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে জনাব হাদিকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলছেন তার অবস্থা ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক। হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে এসেছে প্রধান উপদেষ্টার বার্তা। তবে এবার আর সেখানে নেই ইতিহাসরা নির্বাচনের বাগাড়ম্বর, বরং শব্দ বাছাই এসেছে বড় ধরনের পরিবর্তন। আগামী নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দল এবং নাগরিকদের সংযম প্রত্যাশা করা হয়েছে। অথচ হাদির উপর হামলার কয়েক ঘন্টা আগেই লুণ্ঠিত অস্ত্র নিয়ে সাংবাদিকদের উদ্বেগে পাত্তা না দিয়ে পেঁয়াজের দাম বাড়ার আলোচনায় চলে যান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গত এক সপ্তাহে এ ধরনের উদ্বেগ আমলেই নিতে দেখা যায়নি তাকে। এমনকি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপহাস করে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সবার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করেছে, তবে অনেকে নাকি শীতের কারণে ইচ্ছে করে ঘরের বাইরে বের হচ্ছেন না। এই সরকার যেন হ্যামিলিয়নের সেই বিখ্যাত বংশীবাদক, যিনি কানের তুলো গুজে শুধু দেশ সেরা নির্বাচনের বাঁশি বাজিয়ে চলেছেন। আর তার সব ইতিহাসের স্মরণকালের প্রস্তুতিহীনতা, বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যেই আসে ভোটের ঘোষণা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের কণ্ঠে ছিল প্রধান উপদেষ্টার বক্তব্যেরই প্রতিধ্বনি। সব ভোটারের উদ্দেশ্যে জানান, উৎসব আবহে ভোট দেওয়ার আহ্বান। আশ্বাস দেন মাঠের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব প্রস্তুতি রয়েছে। সিএসের বক্তব্যের সঙ্গে বাস্তবের অবস্থার ফারাক যে কতটা তা পরিষ্কার হতে 24 ঘন্টাও সময় লাগেনি। ঠিক 18 ঘন্টার মাথায় ঢাকার রাস্তায় দিনের আলোয় গুলিবিদ্ধ হন জুলাই আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদি। আওয়ামী লীগ সরকার পতনের পর গড়ে তোলেন প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সম্প্রতি সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি। নির্বাচনী প্রচার চালানোর এক পর্যায়ে 12 ডিসেম্বর দুপুর 2:15টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা অবস্থায় হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলের 2 আরোহী। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি মোটরসাইকেলের 2 আরোহী পিছন থেকে একটি ব্যাটারি চালিত রিকশাকে অনুসরণ করছেন। রিকশায় 2 জন যাত্রী ছিলেন আর মোটরসাইকেলে ছিলেন 2 ব্যক্তি। তাদের দুজনেরই হেলমেট পরা ছিল। মোটরসাইকেল চালানো ব্যক্তিটির পরনে ছিল জিন্সের প্যান্ট এবং পেছনের আসনে বসা ব্যক্তির গায়ে চাদর ছিল। এক পর্যায়ে মোটরসাইকেলটি অটোরিকশার কাছে পৌঁছানোর পর পেছনে বসা ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। BDNews24.com এর খবরে বলা হয়েছে, ওসমান বিন হাদিকে আঘাত করা গুলিটি মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে বলে ধারণা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তার মাথায় অস্ত্রোপচার চালানো চিকিৎসক অধ্যাপক জাহিদ রাহান বলেছেন, হাদির অবস্থা খুবই খারাপ। তার বিষয়ে আশার কোনো কথা বলতে পারছেন না তারা। শুক্রবার রাত 8টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদিকে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান জাহিদ রাহান সাংবাদিকদের বলেন, হাদির 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অস্ত্রোপচারের পর নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এই রোগীর বিষয়ে আমরা আশার কোনো কথাই বলবো না। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনে ওসমান হাদির উপর হামলার ঘটনা নতুন করে সামনে এসেছে নাজুক নিরাপত্তার চিত্রকে। আমরা যদি পিছনের দিকে তাকাই, দেখব তফসিলের আগে চট্টগ্রাম 8 আসনে জনসংযোগের সময় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ সহ আরো 5 জন গুলিবিদ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে সরার হোসেন ওরফে বাবলা তো প্রাণী হারান। পুলিশ সেই 1 মাসেও গুলি চালানো ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। এর বাইরেও নির্বাচন কেন্দ্রিক আধিপত্য বিস্তার নিয়ে খুন জখমের বেশ কিছু ঘটনা ঘটেছে সারা দেশে।
তবে বরাবরের মতো বিষয়গুলোকে পাত্তা দিতে রাজি নয় সরকার। নির্বাচনে উৎকণ্ঠা যখন ঘিরে ধরছে দেশকে, এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যখন নিরাপত্তার ঝুঁকির ইঙ্গিত দিয়ে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে আসতে পারছেন না, তখন সব কিছু ফু মেরে উড়িয়ে দিয়ে বিদ্রুপের ঝাঁপে খুলে বসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সত্যি ম্যাজিক সরকারের এক ম্যাজিশিয়ান। তিনি একদিকে দাবি করছেন বাংলাদেশে নাকি কারো কোনো নিরাপত্তা ঝুঁকি বা শঙ্কা নেই, অন্যদিকে প্রতিদিন যখন মানুষ মরছে, নতুন করে মবের তাণ্ডব ফিরছে, তখন তিনি নির্বিকার। নির্বাচনের আগে হত্যা বন্ধের জন্য তার কাছে কোনো ম্যাজিক নেই, কোনো সুইচ নেই। দর্শক, এতদিন সরকার পিআর টিমের দাবি ছিল বাংলাদেশে চলছে ম্যাজিক ম্যানের শাসন, কিন্তু সেই ম্যাজিকে যে খুনোখুনি বন্ধ করার কোনো সম্ভাবনা নেই, সেটা 16 মাসের মাথায় স্বরাষ্ট্র উপদেষ্টাই স্বীকার করে নিলেন। এখানেই শেষ নয়, নির্বাচনকে সংঘাত সহিংসতার দায় চাপানো হয়েছে সরকারের মিত্র দলগুলোর উপরই। স্বরাষ্ট্র উপদেষ্টা 8 ডিসেম্বর বিদ্রুপের সুরে বলেন, শীতের ঠান্ডা এড়াতে অনেক প্রার্থী প্রচারে নামছেন না, সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার ভয় করছেন। এছাড়া সহিংসতার ঘটনাগুলো ঘটছে নির্বাচনের মাঠে থাকা দলগুলোর অভ্যন্তরীণ বিরোধের কারণে। আইন শৃঙ্খলা রক্ষায় এমন ব্যর্থতার দায় অস্বীকারের ম্যাজিকে পরিষ্কার হয়ে উঠছে নিজেদের দায়িত্বে ভোটের মাঠে থাকতে হবে প্রার্থীদের। কোনো অঘটন ঘটলে দায় নেবে না সরকার, উল্টো জবাবদিহির মুখে আক্রান্তরাই। ঢাকায় প্রকাশ্য দিবালোকে হাদির উপর হামলার ঘটনার ঘণ্টা দুয়েক আগে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের হাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এত বড় একটা নিরাপত্তা উদ্বেগকে তিনি পাত্তাই দিলেন না। মুহূর্তের টপিক বদলে বললেন পেঁয়াজ আলুর দাম নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা এখন তুমুল সমালোচিত। মানুষ জিজ্ঞেস করছে, এই ম্যাজিক সরকারের 16 মাসের শাসনে মানুষের জীবনের দাম কি আলু পেঁয়াজের দামের চেয়েও সস্তা হয়ে গেল? জীবনের দাম যখন এতটা পড়ে যায়, তখন সরকার কেন মসনদে, সেই প্রশ্ন উঠছে। দর্শক, হাদির উপর হামলার দায়ী কারা, সে প্রশ্নের শুরু হয়নি। বিভিন্ন সিসিটিভির ফুটেজ এবং বেশ কিছু ছবি বিশ্লেষণ করে কেউ কেউ দাবি করছেন ওসমান হাদি নির্বাচনী প্রচারের সময় তার খুব কাছে অবস্থান করছিলেন হামলাকারী 2 তরুণ। হাদি যখন গুলিবিদ্ধ হন, রিকশায় তাকে হাসপাতালে নেওয়ার সময় তার সহকর্মীরা সরাসরি দায়ী করেন বিএনপিকে। বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে গেলে তোপের মুখে পড়তে হয়। ঢাকা 8 আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী হিসেবে ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েমের নাম আলোচনায় আছে। গুলির পরপরই তিনি ফেসবুকে এমন একটি পোস্ট দেন যেখানে বিএনপিকে ইঙ্গিত করা হয়। তিনি লেখেন, ওসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই অভ্যুত্থান শুরু হবে। ফলস্বরূপ বিএনপির সমর্থকেরা ঘটনার জন্য দায়ী করছেন জামাতকে। অর্থাৎ গুলির কয়েক ঘন্টার মধ্যেই সরকারের মিত্র দলগুলোর মধ্যেই শুরু হয়ে গেছে মারাত্মক কাদা ছোড়াছুড়ি। তবে এই সুযোগে আওয়ামী লীগের দিকেও অভিযোগের তীর ছোড়া হয়েছে এবং এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তফসিলের প্রথম দিনই যখন প্রার্থী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চরমভাবে ব্যর্থ, তিনি সেই দায় ঝেড়ে ফেলে সরাসরি দায়ী করেন আওয়ামী লীগকে। প্রশ্ন হলো, প্রাথমিক তদন্ত যেখানে শুরু হয়নি, সেখানে সরকারের একজন উপদেষ্টা হয়ে তিনি কি করে অপরাধী সাব্যস্ত করে ফেললেন? সেই গোয়েন্দা রহস্যের খোঁজ মেলেনি। এটাকে আরেক ধরনের ম্যাজিক। তবে এই কাদা ছোড়াছুড়ি খেলায় আরেকজন খেলোয়াড় দ্রুত মাঠে নেমেছেন। একদিন আগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রবল দাপটে 16 মাস তিনি পদ আঁকড়েছিলেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনি ধানমন্ডিতে বিজয় র্যালিতে যোগ দেন। পরে অবশ্য ব্যাপক সমালোচনার মুখে এর নাম পাল্টে রাখা হয় প্রতিবাদ র্যালি। তিনি সরকারের কাছে জবাবদিহিতা চেয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, সরকার কেন নিরাপত্তা দিতে ব্যর্থ হলো? দর্শক, প্রশ্ন হলো, ক্ষমতায় থাকার সময় মবকে প্রশ্রয় দেওয়া সহ বহু কারণে বিতর্কিত এই আসিফ মাহমুদ কেন পদ ছাড়ার পর তিনি সরকারের কাছে জবাব চাইছেন? একদিন আগে যিনি তার বন্ধু ছিলেন সেই সংস্কৃতি উপদেষ্টা ফারুকী